৭ বছর প্রেম করার পর আমরা যখন বুঝতে পারি পরিবার আমাদের ভালোবাসাটাকে মেনে নেবে না, তখন আমরা কোর্ট ম্যারেজ করি। তার ঠিক ৬ মাস পরই আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। মানে একই হাজব্যান্ডের সাথে আমার ২ বার বিয়ে হয়। বৈবাহিক সম্পর্ক ২ বছর যেতে না যেতেই আজকে আমাদের ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। সময়টা ছিল ২০১৫ সালের মাঝামাঝি সময়, যখন স্কুল লাইফ শেষ করে প্রথম কলেজে পা দিলাম। তখন নিজেদের খুব বড় মনে হতো যে অনেকটা বড় হয়ে গিয়েছি আমরা। এখন আমাদের পুরো স্বাধীনতা দরকার। এখন চাইলে জীবনে সব কিছু করতে পারবো। ইন্টার ফার্স্ট ইয়ারে হাসি, পরিচয়, আনন্দ সব কিছুতেই ৬টা মাস কেটে গেল। আমারই ক্লাসমেট হচ্ছে আমার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ড যিনি, তিনি হচ্ছেন আমার ক্লাসমেট ছিলেন। তো ফার্স্ট প্রপোজালটা আমি তার কাছ থেকেই পাই। ৬ মাস যেতে না যেতেই আমাকে একটা ছোট্ট চিরকুট পাঠানো হয় আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। তো সেই ফ্রেন্ডের এমন না যে তার খুব ক্লোজ ফ্রেন্ড, আসলে তাকে দেওয়া হয় আমাকে দেওয়ার জন্য। আর আমার সেই ফ্রেন্ডটাও কিন্তু আমার খুব ক্লোজ ছিল না। তার মাধ্যমে দেওয়া হয় আমাকে চিরকুটটা। আমি চিরকুটটা পড়ে তাকে উদ্দেশ্য করে চিরকুটটা ছিঁড়ে ফেলে দেই। তবে মনে মনে কিন্তু তার প্রতি অনুভূতিটা ঠিকই ছিল। ভেবেছিলাম একটু ঝুলাবো, ঝুলিয়ে তারপর হচ্ছে অ্যাকসেপ্ট করে নেব। খুব অল্প সময়ই তাকে আমার পিছনে ঘুরিয়েছি, তারপর হচ্ছে যে অ্যাকসেপ্ট করে নিয়েছি। খুব সুন্দর সময় যাচ্ছিল, পড়ালেখার পাশাপাশি ঘোরাঘুরি, গল্প, আড্ডা, প্রেম করা সব কিছু মিলে খুব ভালো যাচ্ছিল। এর মাঝে কিন্তু আহ, আমাদের ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষাও চলে এসেছে। টেস্ট পরীক্ষা দেওয়ার পরপরই তার সাথে আমার সেই তুমুল একটা ঝগড়া। হ্যাঁ, তা আমার বয়ফ্রেন্ডের সাথে, বর্তমান যে হাসব্যান্ড, তার সাথে আমার প্রচুর ঝগড়া হয়। ঝগড়ার কারণে তার সাথে আমার ব্রেকআপও হয়ে যায়। ঠিক ব্রেকআপের ২ মাস পর আবার তার সাথে রিলেশনটা কন্টিনিউ হয়। আবার সেই ২ মাস পর আবারও তার সাথে ব্রেকআপ, আবার কন্টিনিউ, এভাবে করতে করতে ৬টা ৭টা মাস কেটে গেল। দেন হচ্ছে তার সাথে ফাইনালি একবার ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হওয়ার পর তার সাথে দীর্ঘ ৬ মাস আমার কোনো যোগাযোগ ছিল না। সে খুব বাজে ক্যারেক্টারের একটা ছেলে ছিল। সে বিভিন্ন জায়গায় যেত, অনেক মেয়েদের সাথে তার রিলেশন ছিল। তো আমার সাথে যখন ব্রেকআপ হয়ে গেল তখন সে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তো আমার ফ্রেন্ডরা, তার ফ্রেন্ডরাকে আমাকে প্রেশার ক্রিয়েট করতে লাগছিল যে আমার কারণে নাকি সে নষ্ট হয়ে যাচ্ছে, ড্রিঙ্ক করছে, বাজে নেশায় যুক্ত হচ্ছে। দেন হচ্ছে আমি নিজেকে বুঝালাম যে আমি তাকে ভালোবাসি। তখন আমি তাকে ভালোবাসতাম, তাকে ছাড়া থাকতে আমারও বেশ কষ্ট হতো। দেন নিজেকে বুঝিয়ে তারপর হচ্ছে তার সাথে আবারও রিলেশনে যাই। আলহামদুলিল্লাহ, তখন থেকে আর তার সাথে কখনো ব্রেকআপ হয়নি, তার সাথে কোনো ঝগড়াও হয়নি, মনোমালিন্যও হয়নি। এভাবে কাটতে কাটতে তার সাথে আমার ৭টা বছর কেটে গেল। এই ৭ বছরে আমরা কি না করেছি, কোথায় না গিয়েছি, কোথায় কোথায় না ঘুরেছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। সে আমার খুব ভালো একজন সঙ্গী, খুব ভালো একটা পার্টনার। আমার তাকে সবসময় মনে হয়েছে তাকে যদি আমার জীবন সঙ্গিনী হিসেবে পাই তাহলে আমার জীবনের মানে সম্পূর্ণটা পাওয়া হয়ে যাবে। কারণ সে আমাকে এতটা টেক কেয়ার করে, এতটা যত্ন করে, যে যত্নটা আমি কখনো আমার বাবা-মার কাছে পাইনি। মার ঘরে একটু অবহেলিত হয়েই থাকতে হয়েছে। আমি দেখতে বেশ সুন্দর, হাইটে একটু শর্ট, বাট অনেক সুন্দর। অনেক পাত্ররাই এর মাঝে আমাকে দেখতে এসেছিল, কিন্তু শর্ট থাকার কারণে কিন্তু তারা রিফিউজ করেছে। তবে এতে যে আমার আহামরি কষ্ট হয়েছে তা না, আমি কিন্তু সেটাই চেয়েছিলাম, যেন বিয়েটা না হয়। বাবা-মাকে একসময় তাকে ওর কথা আমি জানাই যে আমার ওর সাথে রিলেশন আছে, ওকে বিয়ে করতে চাই আর ওর সাথে জীবনটা সাজাতে চাই। কিন্তু বাবা এক কথায় না করে দেয়। কারণ রিলেশনের বিয়েতে নাকি শান্তি হয় না। কিন্তু দেখেন, আজব ব্যাপার হচ্ছে আমার বাবা-মাও কিন্তু রিলেশনের বিয়ে করেছে। আর তাদের লাইফটা কিন্তু খুব সুন্দর। আসলে সবথেকে বড় কথা হচ্ছে যে আমার হাসব্যান্ড, মানে আমার বয়ফ্রেন্ডের ক্যারেক্টার যে ভালো ছিল না, ও যে বাজে নেশা করতো সেটা আমার ফ্যামিলির মানুষরা জানতো। যার জন্য তারা আরকি আমার হাসব্যান্ডের সাথে বিয়ে দিতে নারাজ ছিল। এভাবে তারপর কাটতে কাটতে ৭টা বছর কেটে গেল। ৭ বছরে তো অনেক কিছু হয়েছে। এর মাঝে একটা কথা বলি, তার সাথে তার বাইক ছিল। তার সাথে একদিন বাইক নিতে গিয়েছিলাম। বেশ
একটু লং জার্নি বললেও চলে, বাট আহামরি লং জার্নি না, ডে টু ডে ছিল। তারপর আসার পথে সে একটা অ্যাক্সিডেন্ট করে, যার কারণে আমি পড়ে যেয়ে আমার আর কি প্রচণ্ড চোট লাগে, হাতে পায়ে বিভিন্ন জায়গায় চোট লাগে। তো তখন আমাকে সে যে কেয়ারিংটা করেছিল, যেই গুরুত্বটা দিয়েছিল, মানে সেইটাতে আমি আরও বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কেন জানি না তার মায়াকে আমি কখনোই ছাড়তে পারতাম না। কেন জানি না তাকে ছাড়া আমার একটা মুহূর্ত কাটতো না। সেও আমাকে ছাড়া কিছু বুঝতো না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে ক্ষণে সে আমাকে মিস করত। আমি না চাইলেও সে আমাকে ফোন দিত। আমি না চাইলেও সে আমাকে বিরক্ত করত। বলতাম যে, "এই সময় ফোন দিও না, আমার ডিস্টার্ব হয়।" কিন্তু সে বারবার ফোন দিত। ক্ষণে ক্ষণে আমাকে ফোন দিত। ঘন্টায় অন্তত ৪ বার তার ফোন আমার কাছে আসতো। খুব বেশি মিস করি, খুব বেশি ভালোবাসতাম। সেও আমাকে খুব বেশি ভালোবাসত। ৭ বছর যখন পার হয়ে যায়, তখন যখন বুঝতে পারি ফ্যামিলি থেকে আমাদের রিলেশনটা কেউ অ্যাকসেপ্ট করবে না। মানে তার ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট করবে, বাট হচ্ছে তার ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট অলরেডি করে ফেলেছে, বাট আমার ফ্যামিলি থেকে তারা রাজি না। কারণ তারা এমন ছেলের কাছে তাদের একটা মাত্র মেয়েকে দিতে চায় না, যেই ছেলের ক্যারেক্টার নিয়ে একটু সন্দেহ আছে। যদিও বা আমার সাথে রিলেশনে জড়ানোর পর সে একদম ভালো হয়ে গিয়েছিল। তার কোনো বাজে নেশা ছিল না, বা ওই যে বলেছিলাম মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক যেগুলো, সেগুলো ছিল না। তারপরও আমার ফ্যামিলির একটু ডাউট ছিল। যেহেতু আমার ফ্যামিলিতে ২ টা ভাই আমার, আর আমি একটা তাদের বোন। আমার বড় ভাই আছে, আমার ছোট একটা ভাই আছে। আর আমি হচ্ছে তাদের খুব আদরের একটি বোন। আমাকে আমার বাবা-মা, ভাইয়ারা খুব বেশি আদর করতো। কিন্তু তারপরও যেন মা-বাবার কাছে একটু অবহেলিত ছিলাম। কাজে কামে সব দিক দিয়ে নিজেকে গুছিয়ে নিতে হতো। গোছাতে, গোছাতে কখন যে তার প্রেমে আমি গভীরতে চলে গিয়েছিলাম বুঝতেই পারিনি। যখন ওই যে বললাম বুঝতে পারিনি যে তারা, মানে বুঝতে পেরেছি তারা আমাদের রিলেশনটা মেনে নিবে না, তখন হচ্ছে যে আমরা ঠিক করি যে কোর্ট ম্যারেজ করব। তো কোর্ট ম্যারেজ করতে হলে সাক্ষী দরকার ২ জন। তো ওর কাছে সাক্ষী ছিল, কিন্তু মেয়ে পক্ষ থেকে সাক্ষী লাগবে। আমার একটা ফ্রেন্ড ছিল, ওই যে যার মাধ্যমে চিরকুটটা পেয়েছিলাম, ও আমার অতটা ক্লোজ ফ্রেন্ড না। তবে ও বলেছিল, "যদি কখনো হেল্প লাগে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। নির্দ্বিধায় সাহায্য করব।" তো তাকেই আমি বলি যে, "আমাকে একটু সাহায্য করতে হবে। আমি কোর্ট ম্যারেজ করছি। আমাকে একজন একটু সাক্ষী দিতে হবে।" তখন কিন্তু সে আমাকে সাক্ষী দিয়েছিল। মানে আমাদের বিয়েতে সে সাক্ষী দিয়েছিল। কোর্ট ম্যারেজ করার পর তখন আস্তে, আস্তে মানে পরিবার বিষয়টা জানতে পারে যে আমাদের পরিস্থিতিটা অনেকটা ভয়ানকের দিকে। যদি তারা মেনে না নেয় তাহলে আমরা যা খুশি তা করে নিতে পারি। তারপরে আস্তে আমার বাবা যদিও বা রাজি ছিলেন না, আমার বড় ভাই, আমার ভাবি আর আমার মা মিলে আমাকে ছোটখাটো একটা আয়োজনের মাধ্যমে তার হাতে তুলে দেয়। আলহামদুলিল্লাহ তার সাথে একটা বছর আমি শুধু ঘুরেছি, ফিরেছি, এনজয় করেছি লাইফটা। জানি না এর মাঝে তার সাথে কোথায় গ্যাপ পড়ে গেল, কোথায় সে অন্য একটা মেয়ের সাথে ইনভলভ হয়ে গেল, সেটা আসলে আমি কিছুতেই বুঝতে পারলাম না। এখন তার লাইফে আমার কোনো জায়গা নেই। কেন জানি না সে এখন অন্য নারীতে আসক্ত হয়ে গিয়েছে। বাবা-মা ১ম এই বলেছিল যে পুরুষ এক নারীতে আসক্ত থাকে না, সে পুরুষকে কখনোই বিশ্বাস করা যায় না। সে পুরুষ কখনোই একটা ডিপেন্ডেন্টশীল হয় না, ভরসাযুক্ত ছেলে হয় না। কিন্তু বলেছিলাম আমার ভালোবাসায় সে ভালো হয়ে গেছে, সে এরকম আর হবে না। কিন্তু আমাদের এত ভালোবাসা, এত টেক কেয়ার, এত গভীরতার মাঝেও কীভাবে একটু স্পেস বের করে নিল অন্য কেউ, সেটা বুঝতে পারলাম না। যার কারণে আজকে এই দিনে আমাকে ডিভোর্স দিতে হলো। ফাইনালি ডিভোর্সটা হয়েই গেল। কারণ তার সাথে আমার আর থাকা সম্ভব হচ্ছিল না। যে মানুষটা সবসময় এতটা কেয়ারিং করতো, এতটা যত্ন, এতটা ভালোবাসা দিয়ে আগলে রাখতো, সে মানুষটা হুট করে অবহেলায় হয়ে গেল, সেটা তো আর মেনে নেওয়া যায় না। নারী আর যাই পারুক, নিজের শখের পুরুষকে অন্য কারো সাথে ভাগ করে নিতে পারে না। সে আমাকে বলে, "তুমিও থাকো, সেও থাকবে। কাউকেই ছাড়তে পারবো না।" এটা আমি মানতে পারবো না। তাই সেই ফ্রেন্ডকে সাক্ষী রেখে আজকে আমাদের ডিভোর্সটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আসলে ভালোবাসাটা কেমন যেন একদম খড়কুটোর মতো হয়ে গেছে। চাইলেও শক্ত করে ধরে রাখা যায় না। কি ভেবেছেন গল্পটা আমার জীবনের? না।
এই যে এতক্ষণ যে গল্পটা শেয়ার করলাম আপনাদের সাথে, এটা কিন্তু একটা গল্প না, এটা একটা মানুষের জীবনের একদম বাস্তব কাহিনী, যে সাক্ষী হচ্ছে আমি। মানে ওই যে ওর বিয়েতে যে সাক্ষ্য দিয়েছিল সেই মানুষটা আমি, যে চিরকুটটা দিয়েছিল সেই মানুষটা আমি, আর ডিভোর্সের সময় যে সাক্ষী হিসেবে ছিল সেই মানুষটাও আমি। মানে আমার এক ফ্রেন্ডের জীবনের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব বেশি খারাপ লেগেছে ওর এই বাস্তবতা, এই আহ, আহ, ওর এই আর কি ওর জীবনের জন্য, মানে এতটাও ভালোবাসাও কিভাবে হুট করে চলে যেতে পারে, সেটা আসলে একটা আহ, মানে মুখে বলার ভাষা আমার আপনাদের কাছে নাই। মানে তারপরও চেষ্টা করেছি আপনাদের কাছে একটু গুছিয়ে বলার জন্য, যেন একটু বোঝাতে পারি। সত্যি খুব অবাক লাগে যে এতটাও ভালোবাসা কিভাবে এক নিমিষে যেন উধাও হয়ে যেতে পারে, যেটা একটা ডিভোর্সে পরিণত হতে পারে আর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সবার কাছে দোয়া প্রার্থনা করছি, সবাই ওর জন্য দোয়া করবেন যেন নিজেকে গুছিয়ে নিতে পারে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।